আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা কোনো বানানো গল্প না। এটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই রাতের পর থেকে আমি আর কখনো অন্ধকারকে আগের মতো দেখিনি। চলুন শুরু করি সেই রাতের গল্প, যেদিন আমি প্রথম মুখোমুখি হয়েছিলাম ওর সাথে। দিনটি ছিল বুধবার। সকালবেলা ঘুম থেকে উঠেই শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছিল। আমি সাধারণত দিনমজুরে কাজ করি। সেদিনকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমার কাজে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তারপরেও পরিবারের কথা চিন্তা করে আরও ব্যক্তিগত কারণে আমি কাজে যেতে বাধ্য হলাম। আর আমি যাদের সাথে কাজ করি সেদিন যদি আমি কাজে না যেতাম তাহলে সেদিন তাদের একটা সমস্যা হয়ে যেত, যার কারণে বাধ্য হয়ে কাজে যেতেই হলো। তো আমি যেখানে কাজে যাই সেটা আমার বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। মোটামুটি আমার গাড়ি ভাড়া লাগে 150 টাকা যাতায়াতের জন্য, যাওয়া এবং আসা আমার 150 টাকা ভাড়া লাগে। তো আমি কাজে যাই আমাদের বাসা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমাদের স্ট্যান্ড আছে, ওইখান থেকে সবাই এক জায়গা হই, তারপরে গাড়ি রিজার্ভ করে তারপরে আমাদের কাজের সাইডে যাই। তো সেদিনও তাই করলাম। তো কাজের সাইডে যাওয়ার পর শরীরটা কেমন জানি দুর্বল দুর্বল মনে হচ্ছিল, তারপরেও কাজে চালিয়ে গেলাম। তো সেদিন আমি যার সাথে কাজ করি সে মিস্ত্রি আমার সাথে ওনার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক কাহিনী আমাদেরকে শোনাচ্ছিল। আমরা ওই ঘটনাটা শুনছিলাম আর কাজ করছিলাম, বেশ ভালোই লাগছিল। তো এভাবে কাজ করতে করতে আমাদের দুপুর হয়ে গেল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তো আমার ফোনে একটা SMS আসলো। আমি তখন অতটা গুরুত্ব দিইনি, কারণ খাওয়ার সময় অত ফোন চালানো আমি মনে করি ঠিক না, যার কারণে আমার তখন অত গুরুত্ব দিলাম না। কিন্তু কি SMS আসলো সেটা কিন্তু রহস্য। আসলে কি SMS আসলো সেটা জানার জন্য অবশ্যই পুরো গল্পটা শুনতে হবে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন গল্প আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো সেদিন আমার ফোনে একটা SMS আসলো আমার এক এলাকার ছোট ভাইয়ের। তো ও অনেক দিন পর আমাকে SMS দিল। তো আমি চমকে গেলাম, কি ব্যাপার, এতদিন পর ওর সাথে আমার কথা। ও বলছে, কিরে কই আছিস? মানে হুট করে এমন কথা বলছে, মনে হচ্ছে ও আমাকে খুঁজছে। আসলে ও আমার এলাকার ছোট ভাই হলেও ও কিন্তু এলাকায় থাকে না, ও থাকে কালুখালী, খুলনাতে থাকে। ও খুলনা ভার্সিটিতে পড়ালেখা করে। তো সেখানে আমি কখনো যাইনি, মানে ওইখান থেকে পড়ালেখা করে মাঝে মাঝে গ্রামে আসে। তো ও এমনভাবে SMS লিখছে, আমার মনে হচ্ছে যে ও মনে হয় এলাকায় চলে আসছে। তো বলতেছে, তোর কি রক্ত রে, মানে তোর রক্তের গ্রুপটা কি? তো আমি একটু ঘাবড়ে গেলাম, কি ব্যাপার, ও আবার এ কথা বলছে কেন, রক্তের গ্রুপ কি? তখন আমি বললাম যে আমার রক্ত A পজিটিভ। কেন, কি হয়েছে? তো আমাকে বললো, তোর রক্ত খুব দরকার। মানে আমি ওর কথা শুনে একটু চমকে গেলাম, আমার রক্ত ওর দরকার? ও তো অসুস্থ না, আর অসুস্থ যদি হতো তাহলে কথাবার্তা বলতো কিভাবে? যাদের রক্ত লাগে তারা তো সাধারণত এরকম কথাবার্তা বলার মতো এত সুস্থ থাকে না। তো আমাকে বলছে যে, আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম। তারপরে বলছে, আরে আমার এক মামি আছে, ওনার সিজার করা লাগবে, তো ওইখানে রক্তের দরকার, A পজিটিভ রক্ত লাগবে, কোথাও রক্ত খুঁজে পাচ্ছি না, তো তুই রক্ত দিতে পারবি কিনা? তা আমি বললাম যে আসলে আমার শরীরটা ভালো না রে, রক্ত না দিলে ভালো হয়। আচ্ছা দেখি যে অন্য কারো পাই কিনা, যদি অন্য কারো পাই তাহলে সে দিবে, আর যদি শেষমেশ না পাওয়া যায় তাহলে আমি দিব। তো আমি একজনকে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পর জিজ্ঞাসা করলাম যে, তোর রক্তের গ্রুপ কী রে? ও আমাকে বললো যে আমার রক্তের গ্রুপ O পজিটিভ। তখন আর কি আমি আরেকজনকে ফোন দিলাম, সেও বললো যে আমার রক্ত O পজিটিভ। কেন, কি দরকার? বললাম যে এরকম ব্যাপার। তো তখন আমি ওই আমার এলাকার ছোট ভাইকে বললাম যে রক্ত তো পেলাম না, তাহলে আমি দিবানি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মামাতো ভাই তোর ফোন দিলে তুই ওর সাথে দেখা করিস, আমি তো এলাকায় নাই, ও যেখানে যেতে বলে ওইখানে চলে যাস। তো আমি বললাম যে ঠিক আছে।
তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কথাবার্তা বলা শেষ করে আমরা আবার কাজ শুরু করলাম। তো কাজ শুরু করেছি, তো কাজ শেষ, আমাদের ওই দিনের কাজ শেষ। এখন আমরা বাড়ি থেকে রওনা দেব। তখন হচ্ছে ওর ছোট ভাই, তো আমার এলাকার যে ছোট ভাই ওর নাম হচ্ছে রেশাদ। তো রেশাদের যে মামাতো ভাই ওর নাম হচ্ছে সিফাত। তো সিফাত আমার ফোন দিয়ে বলতেছে ভাই রেশাদ নাম্বারটা দিছিল। আমি বললাম যে হ্যাঁ ভাই ঠিক আছে, আমি তো কাজে আসছিলাম, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আমার বললো যে আচ্ছা ঠিক আছে, আস্তে ধীরে আসেন, রক্ত লাগবে রাতে, এত প্যারা নিয়েন না। তা আমি ভাবছিলাম যে হয়তো রক্ত এখনই লাগবে, ইমার্জেন্সি, বাড়ি যেতে যেতে আমি ঠিকমতো যেতে পারবো কিনা, পৌঁছবো কিনা, একটু টেনশনে ছিলাম। ও যখন বললো যে না ভাই আপনার রক্ত রাতে লাগবে, তখন একটু চিন্তামুক্ত হলাম। তা আমি আস্তে ধীরে বাড়ি গেলাম। তো বাড়ি যাওয়ার পর আমি কাজ থেকে আসি, আমার হচ্ছে খাবার অভ্যাস, সন্ধ্যার পর আমি রাতের খাবার খেয়ে নিই। তো আমি খাবার খেয়ে ওই দিনকার খাবার খাইনি। তো ওই দিন আমি একটু দেরি করে আসছি, যার কারণে ইশারের আজান দিয়ে দিছে, আমি মসজিদে গেছি নামাজের জন্য। তো আমি যখন নামাজে দাঁড়িয়েছি তখন আমার ফোন দিচ্ছে, অবশ্য সাইলেন্ট করা ছিল ফোন, তো ভাইব্রেট করতেছে। তো আমি নামাজ শেষ করে বাইরে এসে দেখলাম যে সিফাত আমার ফোন দিছে। তখন বললাম যে ভাই আমি তো নামাজে ছিলাম, তো ফোনটা ধরতে পারি নাই। ও বলে আচ্ছা ঠিক আছে ভাই একটু তাড়াতাড়ি আইসেন, তোমার প্যারা দিচ্ছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি। তো বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করবো। তো আমি প্লেটে ভাত নিয়েছি, খাওয়া দাওয়া করছি, অর্ধেক খাওয়া হয়েছে, তখন আবার ফোন দিচ্ছে ভাই কোথায় আছেন। তো আমি বলতেছি যে ভাই আমি তো খাচ্ছি, তো খাওয়া দাওয়া শেষ করে আসি। বললো ভাই তাড়াতাড়ি আইসেন। তো আমি খাওয়া দাওয়া শেষ করে, আমার কাছে ওই দিন আবার টাকা নেই, অত টাকা নাই। তো আমি আবার রেশাদকে SMS দিলাম, বাতিজ আমার কাছে তো টাকা নাই রে, ওর কাছে যদি গাড়ি থাকে তাইলে বলিস, ও যাতে আমারে বাড়িতে নামাই দিয়ে যায়। হয়তো আমি রিক্সা ভাড়া দিয়ে ক্লিনিক পর্যন্ত যাইতে পারবো, কিন্তু আসতে পারবো না, তোর একটু বলিস যাতে নামাই দেয়। তো বললো ঠিক আছে তুই যা, আমি ওরে বলতেছি, সব ম্যানেজ করবে। তো পরে দেখলাম যে না আমার কাছে টাকা আছে। পরে আমি আবার ওরে বললাম যে আমার কাছে টাকা আছে, সমস্যা নেই, ওর কিছু বলিস না। তো এর সাথে কিছুক্ষণ SMS কথা বলার পরে আমি বাড়ি থেকে রওনা দিলাম। তো আমি একবারে ক্লিনিকের সামনে গিয়ে দাঁড়ালাম। তো ক্লিনিকের এখানে গিয়ে আমি দেখলাম যে দুইটা ছেলে ফোন টিপতেছে। তো আমি মনে করছিলাম যে হয়তো ওরাই হবে। তো আমি ফোন দিলাম, এখন দেখছে হ্যাঁ ওরাই। তো ওরা আমার নিয়ে গেল উপরে 3 তলায়। ক্লিনিকটা হচ্ছে 4 তলা একটা ক্লিনিকে, ওই 3 তলায় হচ্ছে সিজারের পেশেন্ট। তো এখানে গিয়ে আমরা বসলাম। তো সিফাতের সাথে আর একটা ছেলে ছিল, সিফাতের খালাতো ভাই, ওরা দুজন ছিল, আমি ছিলাম। ওরা দুজন ছোট, ওরা হয়তো ক্লাস 10-এ পড়ে, এরকম বয়স হবে। তাই ওদের সাথে কথাবার্তা বলতেছি, অনেকক্ষণ বসে আছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মানে কোনো সারা শব্দ পাচ্ছি না। তো এর মধ্যে তখন হচ্ছে অন্য সিজারের রোগী ভেতরে নেওয়া হলো, মানে ওনার সিজার করা হবে। তখন ভাবলাম যে তাইলে আরও 2 ঘন্টা। তো এইভাবে আমরা এদিক ওদিক করতে করতে রাত তখন প্রায় 10:30 বেজে গেছে। তখন সিফাত বললো যে ভাই তাহলে আসেন আমরা নিচ থেকে চা খেয়ে আসি। তো ওই দিন কি হচ্ছে এত ঠান্ডা পড়ছে বাহিরে, মানে আমি 2টা জামা পরছি, তারপর আবার চাদর নিছি, টুপি পরছি, মানে শীতে আমার কাঁপন উঠে যাচ্ছে। আমি একটু চিন্তা করতেছি আসলে আজকে আমার এত ঠান্ডা লাগতেছে, যদি রক্ত দিই তাহলে আমার আরও বেশি ঠান্ডা লাগতে পারে। আমি একটু ভয়ে ছিলাম। তা আমি বলবো যে সিফাত চলো চা খেয়ে আসি, তার আগে ও আমাকে বললো যে চলেন চা খেয়ে আসি। ভাবলাম যে বেশ ভালোই হলো, তাহলে যাওয়া যাক। তো ওই দিন চা খেতে গেছি। তো নিচে নামলাম, নিচে নামে আবার একটু হেঁটে একটু দূরেই ওইখানে গেলাম। তো দেখলাম যে ডিম সেদ্ধ বিক্রি করতেছে, সেদ্ধ ডিম। তো বললাম সিফাত সেদ্ধ ডিম খাও। আমি ভাবছিলাম যে আমি ওদের খাওয়াবো, ওরা আমার কাছ থেকে আমার টাকা দিতেই দেয়নি, কারণ আমি ওদের উপকার করতে গেছি আসলে, এই খাতিরে ওরা আমার কাছ থেকে কোনো টাকা মানে দিতে দেয়নি। তো ডিম খাইলাম, তারপরে হচ্ছে আমরা আবার চা খেতে গেলাম। ডিম খেলাম, চা খেলাম, আরও গল্প টল্প করলাম। তো আসার সময় বাদাম কিনে আমরা খেতে খেতে আসলাম। তো ক্লিনিকে বসে আমরা বাদাম খাচ্ছি। তখন বলতেছে যে কেবল আমাদের পেশেন্ট ঢোকানো হবে, মানে ঢোকায় নেই, মানে ঢোকানো হবে। তো সিফাতের আব্বু বলল যে তাইলে তুমি ওরে নিয়ে তোমার আন্টিদের বাসায় যাও। ওনার বাসাটা কাছেই ছিল, মানে সিফাতের সাথে যে সিফাতের খালাতো ভাই ছিল ওদের বাসাটা হচ্ছে ক্লিনিকের সাথেই। তো
আমি ওদের সাথে গিয়ে ওদের বাসায় উঠলাম। ওই বাসার সামনে দাঁড়াইলাম প্রথমে, তো গেট খুললো, ভিতরে ঢুকলাম। তখন হচ্ছে আমি বললাম ওদের যে দেখো আমার ভূতের চ্যানেল আছে, মানে আমি ভূতের গল্প, স্টোরি এগুলো আপলোড দিই। তখন ওরা দুজন আমার চ্যানেলটা দেখলো, দেখে একটু গল্প শুনলো। তো দেখলাম যে ওরা দুজন ভালোই বেশ ভূতের গল্প পছন্দ করে। তো আমার কাছে তখন কেমন যেন লাগতেছিল যে সিফাতের সাথে যে সিফাতের ভাইটা আছে ওর আচরণটা কেমন যেন ভয়ানক ভয়ানক লাগতেছিল। তখন আমার রেশাদ কল দেয়, তো রেশাদ আমার ভিডিও কল দেয়, বলতেছে বাতিস কোথায় তুই? বললাম যে তো সিফাতের খালাতো ভাইদের সাথে ওদের বাসায়। তো আমার বলে যাচ্ছে ঠিক আছে, তাহলে সাবধানে থাকিস, আর ওরা কিন্তু বেশ সুবিধার না, ওরা কিন্তু একটু অন্য টাইপের, তুই সাবধানে থাকিস। আমি ভাবছি হয়তো দুষ্টামি করে, এই জন্য বলছে যে ওরা সুবিধার না। তো আমি ওর কথায় অতটা ভয়ও পাইনি, মানে গুরুত্ব দিই নাই। তারপরে বললাম যে কি ব্যাপার সিফাত, এত রাত হয়ে গেল, তখন 11টা বাজে গেছে, একটু খবর নাও তো। ও ফোন টিপতেছে, ওরা দুজনে গ্রুপিংয়ে ফোন টিপতেছে, কোনো খবর নিচ্ছে না। আমার তো অসহ্য লাগতেছে, কি ব্যাপার, আমার এদিকে আবার ও তারপর দিন আবার একটু কাজ আছে বাড়িতে। তা আমি একটু আছি, পেরেশানির মধ্যে আছি। এদিকে রাত হয়ে যাচ্ছে, আবারও বেশ কিছুক্ষণ ফোন চালাচ্ছি। এভাবে করতে করতে তখন রাত 12টা বেজে গেছে। তখন বললাম সিফাত তুমি ফোন দাও তো, আর নাহলে চলো ক্লিনিকে যাই, দেখি কি অবস্থা। তারপরে আমরা ক্লিনিকে গেলাম। তখন দেখলাম যে আমাদের যে পেশেন্ট যার রক্ত দিতে গেছি তাকে সিজারে পাঠানো হয়েছে। মানে আমরাও গেছি, তখন হচ্ছে সুখবরটা আসলো যে সিফাতের ভাই হয়েছে। তো বেশ সবাই খুশি। তো তখন আমি বসলাম, তখন ওইখানকার যে নার্স সে বললো যে রক্ত লাগতে পারে, যে ডোনার তাকে বসতে বলেন। আমি বসে রয়েছি, এভাবে দেখতে দেখতে আরও আধা ঘন্টা কেটে গেল। তখন রাত 12:30 বাজে। তো রাত 12:30 বেজে গেছে, তখন হচ্ছে আমাকে বললো যে হ্যাঁ রক্ত আর লাগবে না। তখন সিফাত নিচে আসলো আমাকে আগায় দেওয়ার জন্য, আগায় দিল আমি প্রথমে ওরা আমার টাকা দিতে চাচ্ছিলাম, নিতে চাচ্ছিলাম না। তারপরে জোর করে আমাকে কিছু টাকা দিল গাড়ি ফেরার জন্য, আবার আগায় আসলাম। তখন হচ্ছে রাত 12:30 বেজে গেছে, রিক্সা খুব পাওয়া যাচ্ছিল না। একটু হাইটে আসলাম স্ট্যান্ডে, ওইখানে রিক্সা নিয়ে বাসায় আসবো। তো যেখানে ভাড়া হচ্ছে আমাদের দিনে 40 টাকা, সেখানে বলতেছে 100 টাকা, মানে একদিন কেউ বলতেছে 150 টাকা, 100 টাকা, মানে এত বেশি ভাড়ার কারণে আমি আসতে যাচ্ছিলাম না। তারপরেও একটা রিক্সা সিফাত আমার ঠিক করে দিল, আবার ওই টাকাটাও সিফাত দিয়ে দিল। তো আমি যখন বাড়ি আসছিলাম, তো আমাদের বাড়ি আসার আগে হচ্ছে 2টা পুকুর, মানে এই পাশে বড় পুকুর, এই পাশে বিল, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, মানে ওইখানটাই হচ্ছে আসল রহস্য। তো ওই দিন আবার আমাদের এলাকার আমার ফ্রেন্ড সার্কেল, আমার ছোট ভাই, ওরা হচ্ছে মাছ চাষ করতো। ওই দিনে হচ্ছে পানি সেচে মানে মাছ মারবে, পুকুরে মেশিন লাগাইছে পানি সেচার জন্য। তো ওইখান দিয়ে হচ্ছে আমি যাচ্ছি, তো রিক্সাওয়ালারে বললাম যে এখানেই নামায় দেন। তো ওইখান থেকেই হচ্ছে আমার ওই ইয়েটা হচ্ছে পিছু নেয়। আমি ওই পথটুকু হেঁটে হেঁটে আসতেছিলাম। ওরা হচ্ছে পুকুরের এই পাশে পুকুর, ওই পাশে পুকুর, পুকুরে যে চালা ওইখানে টোং বানাইছে, ওইখানে ওরা রাত্রে ছিল, ওইখানে হচ্ছে ওরা মেশিনের করতেছে। তো আমি দূর থেকে দেখি ওইখানে আসতেছি। আমি যখন ওই চালার মধ্যে পা দিলাম, তখন বাহির থেকে এত জোরে ঠান্ডা বাতাস আসে আমার গায়ে লাগতেছিল, মানে আমার কাঁপুনি উঠে যাচ্ছিল। মানে ওই রকম ঠান্ডা আমার জীবনে কখনো লাগে নাই। আমার ভয় লাগতেছিল যে আসলে কি আমার সাথে কিছু ঘটতেছে নাকি আদৌ পরিবেশটা এরকম, বুঝতেছিলাম না। তারপরে ওই পুকুর চালা একটা লাইট লাগানো আছে। তো আমি যখন ওই চালা দিয়ে হাইটে যাচ্ছি, পেছন থেকে একটা বড় একটা ছায়া আমার সামনে দিয়ে, মানে আমার এই পাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, দেখা যাচ্ছে স্পষ্ট। আমি দেখেছি যে বড় একটা ছায়া আমার ডান পাশ বাম পাশ হচ্ছে, মানে আমার ছায়া না, পুকুরে লাইট লাগানো আছে, আমার নিজের ছায়া তো আছেই, কিন্তু ওটা অন্য একটা ছায়া, বিশাল বড় একটা ছায়া আমার ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ এরকম হচ্ছে। তো ওই দিন হচ্ছে আমি একটু ভয় পাইছিলাম যে এত রাতে আমার আসা মনে হয় ঠিক হয়নি পুকুর চালা দিয়ে। পুকুর চালায় কিন্তু অনেক রকমের
ভূত প্রেত অশরীরে আত্মা ঘোরাফেরা করে। আমার এই কারণে পুকুরের দিন আমি কি মনে করে যে আসলাম আল্লাহ ভালো জানে। তারপর আমি ওদের কাছে গেলাম, আমি ওদের কাছে কিছু বললাম না আসলে যে কি বলতেছে। আমি ভাবছিলাম হয়তো ওইখানে মুভিং লাইট লাগানো আছে যেটা মুভ করে একাই, যার কারণে হয়তো এরকম কিছু আছে। কিন্তু পরে গিয়ে দেখলাম যে লাইটটা স্থির, ওইখানে কোনো মুভিং লাইট লাগানো নাই। তারপর আমি ওদের কিছু বললাম না, যদি ওরা ভয় পায়, এমনিতে ওরা মাছ মারতেছে ওইখানে রাত্রি যাপন করে, যদি ভয় পায় এই জন্য কিছু বললাম না। তো ওরা দেখলাম যে ওদের মেশিন বন্ধ হয়ে গেছে। মানে এদিকে আমার একটা ঘটনা ঘটছে আমি বলিনি, তারপর আবার ওদের ভালো মেশিন, ওরা বলতেছে ভাই ভালো মেশিন ছিল, পানি সেচতেছিলাম হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এখন মেশিনে পানি দিয়ে পানি একাই চলে যাচ্ছে, পানি থাকতেছে না, কিভাবে পানি উঠাবো। তো অনেক চেষ্টা করার পর মানে পানি দিচ্ছে, পানি চলে যাচ্ছে, পানি উঠতেছে না, আবার মেশিন হ্যান্ডেল দিয়ে ঘোরাচ্ছে কিন্তু মেশিন স্টার্ট নিচ্ছে না। এদিকে ঠান্ডা বাতাস আসতেছে, মানে একটা ভয়ানক পরিবেশ। মানে আমি বিষয়টা আন্দাজ করতে পারলাম যে হয়তো কিছু একটা আসছে এখানে। তা আমি ওদেরকে বললাম যে আগুন জ্বালাতো, আগুন জ্বালালে হয়তো মেশিন গরম হলে স্টার্ট নিতে পারে। মানে আমি তো চিন্তা ভাবনা করছি আগুন জ্বালালে হয়তো ভূত পেট যা আছে হয়তো দূরে চলে যাবে, এখানে আগুন জ্বালাইতে বললাম। তোরা বলতেছে না ভাই আগুন জ্বালানো যাবে না, অন্যের মেশিন, নতুন মেশিন, কালি জ্বালাইলে কিন্তু রাগারাগি করবে। তো বললাম আগুন জ্বালাতো। আমাদের ওই মেশিনটা হচ্ছে কেউ বলে মন্টু মেশিন, ডায়মন্ড মেশিন, যারা পানি সেচ দেয় আর কি তারা চিনবে, সাধারণ মানুষ চিনবে না। তো ওই মেশিন হচ্ছে ঠান্ডায় জমে গেলে আগুন দিলে, সাইলেন্সের আগুন দিলে মানে মেশিনটা গরম হলে স্টার্ট নেয় তাড়াতাড়ি। তাই আমি বললাম যে তাহলে ওইটা কর। তো আগুন জ্বালানোর সাথে সাথে পরিবেশটা কেরকম যেন অন্যরকম পরিবর্তন হয়ে গেল মুহূর্তের মধ্যেই। তারপরে আগুনটা মেশিনের কাছে দিয়ে স্টার্ট দিল, স্টার্ট নিল। তারপর আমি ওইখান থেকে বললাম যে বাড়ি চলে যাব। ওরা বলছে স্যার আমাদের এখানে থাক, খাবার দাবারের ব্যবস্থা আছে, এখানে থেকে যা। তো আমার ভিতরে যে একটা ভয় কাজ করতেছে, আমি যে ভয় পাইছি আমি ওদেরকে জানালাম না। তখন আমি বললাম যে না তোরা থাক, আমি বাসায় চলে যাব। তা আমি তখন বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ঘুমায় পড়লাম। তা ওই দিন রাতে আমার সাথে যে ঘটনাটা ঘটছিল, মানে আমি নিজে ভূতের গল্প রেকর্ড করে আপলোড করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কিন্তু আমার সাথে এরকম ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করিনি। আসলে বিষয়টা যে কি হয়েছিল আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, মানে এরকম ঘটনা যদি আপনাদের কারোর সাথে ঘটে থাকে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। আমি আপনাদের ঘটনাটা আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে আবার শোনানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।